কেন খেত এক পতি রোজ বাসি রুটি? কি ছিল সেই রাজ যাকে তার স্ত্রী লুকিয়ে দেখে নিয়েছিল? এই গল্পটা আপনার হৃদয়কে ছুঁয়ে যাবে। প্রত্যেক দিন সে বাড়ি থেকে বেরোত এবং মন্দিরের বাইরে এক অজানা সত্য লুকিয়ে রাখত। কিন্তু যখন তার স্ত্রী সত্য দেখল, তখন তার শক্তি সবাইকে কাঁদিয়ে দিয়েছিল। এই গল্পটা হলো প্রেম, ত্যাগ এবং একটা এমন স্ত্রীর যে তার পতির সত্য জেনে ইতিহাস রচনা করেছিল। পুরো গল্প জানার জন্য ভিডিও দেখুন। দিল্লির এক মধ্যবিত্ত মহল্লার সংকীর্ণ গলিতে, যেখানে সকালের প্রথম রশ্মিও ভবনগুলোতে ধাক্কা খেয়ে মাটিতে পৌঁছাত, রমেশের দিন সূর্য ওঠার অনেক আগে থেকে শুরু হয়ে যেত। তার দুনিয়া নীরবে চলত। যখন তার স্ত্রী প্রিয়া এবং ৮ বছরের ছেলে রাহুল গভীর ঘুমে থাকত, রমেশ হালকা পায়ে উঠত, অন্ধকারে হাত মুখ ধুত এবং সোজা রান্নাঘরের দিকে বাড়ত। সেখানে রাতের বাসনগুলোর মাঝে একটা ছোট টকরিতে রাখা রাতের বাকি একটা রুটি তার অপেক্ষায় থাকত। রমেশের জন্য এটা একটা নিয়ম হয়ে গিয়েছিল, একটা এমন অভ্যাস যা প্রিয়ার মনে হাজারো প্রশ্নের একটা জঙ্গল তৈরি করেছিল। সে প্রত্যেক দিন কোনো অভিযোগ ছাড়াই সেই ঠান্ডা বাসি রুটিটা আচারের একটা ছোট টুকরোর সাথে খেত। তার মুখে না কোনো ভাঁজ হতো, না কোনো রাগ। এমন লাগতো যেন সে দুনিয়ার সবচেয়ে সুস্বাদু খাবার খাচ্ছে। প্রিয়া প্রায়ই ঘুমে থাকার নাটক করত, কিন্তু তার অর্ধেক খোলা চোখ দিয়ে সে সব দেখত। সে দেখত যে কিভাবে তার পতি, যে কখনো গরমাগরম পরোটার শখিন ছিল, এখন শুকনো রুটি খেয়ে কাজে বেরিয়ে যেত। শুরুতে প্রিয়া ভেবেছিল যে হয়তো এটা ১-২ দিনের ব্যাপার, হয়তো রমেশের সকাল সকাল ভারী নাস্তা করার মন নেই। সে পরের দিন সকালে তাড়াতাড়ি উঠে তার জন্য তাজা আলুর পরোটা বানিয়েছিল। রান্নাঘরে ঘিয়ের গন্ধ ছড়িয়ে পড়লে সে ভেবেছিল যে আজ রমেশ খুশি হবে। কিন্তু যখন সে পরোটার থালা রমেশের সামনে রাখল, তখন সে শুধু একটা হালকা হাসির সাথে তাকে সরিয়ে দিয়েছিল। প্রিয়া, অনেক দেরি হয়ে যাচ্ছে, সে আসতে বলল। আমি শুধু এই একটা রুটি খেয়ে নেব, তুমি এবং রাহুল খেয়ে নাও। সেই দিন প্রিয়ার হৃদয় বসে গিয়েছিল। এটা শুধু একটা পরোটার কথা নয়, এটা তার প্রেম, তার পরিশ্রমের অপমানের কথা ছিল। দিনগুলো কেটে যেত, সপ্তাহ কাটত এবং তারপর মাস। রমেশের অভ্যাস বদলায়নি। প্রিয়ার মন সন্দেহ এবং চিন্তার বোঝার নিচে চাপা পড়ে যাচ্ছিল। সে প্রত্যেক দিন তাজা খাবার বানাতো এবং প্রত্যেক দিন রমেশ তাকে উপেক্ষা করে বাসি রুটি বেছে নিত। এখন প্রিয়ার মনে নানান চিন্তা আসতে লাগল। কি রমেশ তার থেকে রাগী? কি তার হাতের খাবারে এখন সেই আগের মতো স্বাদ নেই? বা আর কি কথা, কিছু অন্য? মহল্লার কিছু মহিলার কথাগুলো তার কানে গুঞ্জতে লাগল। আরে বোন, পুরুষদের কি, বাইরে মুখ মারতে লাগলে বাড়ির খাবার বিষ লাবে। এই চিন্তা কোনো বিষাক্ত কাটার মতো তার হৃদয়ে বিদ্ধ। কি রমেশের জীবনে কেউ অন্য এসেছে? কি সে টাকা কোথাও অন্য উড়িয়ে দিচ্ছে, তাই বাড়িতে এত কৃপণতা করছে? রমেশ একটা ছোট স্টিলের ফ্যাক্টরিতে সুপারভাইজার ছিল। বেতন এতটাই ছিল যে বাড়ির চালানো ঠিকঠাক চলে যেত। কিন্তু গত কয়েক মাস থেকে প্রিয়া বাড়িতে একটা অদ্ভুত টাকার অভাব অনুভব করেছিল। রমেশ এখন ছোট ছোট জিনিসের জন্য না বলতে লাগল। রাহুল যখন একটা নতুন ক্রিকেট ব্যাটের জিত করল, তখন রমেশ তাকে এটা বলে টালিয়ে দিয়েছিল যে পুরনোটা তো এখনো একদম ঠিক আছে। প্রিয়া যখন বাড়ির জন্য নতুন চাদর কেনার কথা বলল, তখন সে বলল যে এখনো কয়েক মাস চলে যাবে। এইসব প্রিয়া সন্দেহকে আরও গভীর করছিল। একদিকে বাসি রুটি খাওয়া, অন্যদিকে বাড়িতে টাকার অভাব। তাকে বিশ্বাস হয়ে যাচ্ছিল যে ডালে কিছু কালো অবশ্যই আছে। সে তার পতিকে জানত, সে কখনো এত কৃপণ ছিল না। সে তো সবসময় বলতো, প্রিয়া, তুমি এবং রাহুল আমার দুনিয়া, তোমাদের খুশির জন্য আমি কিছু করতে পারি। তাহলে এখন কি হয়েছে? কোনটা সেই বাধ্যতা যা তাকে এত বদলে দিচ্ছে? একদিন যখন বাড়ির মালিক শর্মাজি ভাড়া নিতে এলো, তখন প্রিয়ার সন্দেহ আরও পাকা হয়ে গেল। রমেশ শর্মাজির কাছে ভাড়া দেওয়ার জন্য 2 দিনের মহলত চেয়েছিল। শর্মাজি বরবর করতে করতে চলে গেল। রমেশ বাবু, প্রত্যেক মাসের এই নাটক, সময় ভাড়া দাও, আমাদেরও নিজের বাড়ি চালাতে হয়। প্রিয়ার জন্য এটা সহ্যের বাইরে ছিল। তার পতি যে সবসময় তার সম্মানকে সবচেয়ে উপরে রাখত, আজ ভাড়ার জন্য মহলত চাইছে এবং সকালে বাসি রুটি খাচ্ছে। সেই রাতে যখন রমেশ কাজ থেকে ফিরল, তখন প্রিয়া সাহস করে তাকে জিজ্ঞাসা করেই ফেলল, শোনো, বাড়িতে সব ঠিক তো আছে? তুমি কিছু চিন্তিত লাগছো আজকাল? রমেশ একটা গভীর শ্বাস নিল, মুখে একটা মিথ্যে হাসি সাজালো এবং বলল, আরে না প্রিয়া, কিছু না, শুধু কাজের একটু বোঝা বেশি। তুমি চিন্তা করো না, সব ঠিক আছে। তার এই টালার আন্দাজ প্রিয়ার হৃদয় আরেকটা ক্ষত করল। তাকে লাগলো যে রমেশ তার থেকে কিছু খুব বড় লুকিয়ে রাখছে। সে এখন আর অন্ধকারে থাকতে পারবে না। সে ঠিক করল যে সে এই রাজের পাত্তা লাগিয়েই ছাড়বে। পরের সকালে সবসময়ের মতো রমেশ তাড়াতাড়ি উঠল। সে বাসি রুটি খেল, তার পুরনো টিফিন বক্স তুলে নিল এবং দরজার দিকে বাড়ল। কিন্তু আজ কিছু অন্য ছিল। আজ প্রিয় তার পিছনে পিছনে নীরবে প্রস্তুত হয়ে গিয়েছিল। যেই রমেশ গলির মোড়ে মোড় নিল, প্রিয়া তার মাথায় একটা দুপাট্টা ঢেকে নিল এবং একটা নিরাপদ দূরত্ব রেখে তার পিছনে চলতে লাগল। তার হৃদয়ে জোরে জোরে ধড়কাচ্ছে।
তাকে ভয়ও লাগছিল এবং সত্য জানার ব্যাকুলতাও ছিল। সে ভাবছিল যে রমেশ তার ফ্যাক্টরির দিকে যাবে, যা শহরের শিল্প এলাকায় ছিল। কিন্তু রমেশ বাস স্টপ থেকে ফ্যাক্টরি যাওয়ার বাস ধরল না। তার বদলে সে একটা অন্য বাসে উঠল, যা শহরের অন্য অংশের দিকে যাচ্ছিল, পুরনো শহরের দিকে, যেখানে বিখ্যাত মহাকাল মন্দির ছিল। প্রিয়ার হৃদয় ডুবে যাচ্ছিল। ফ্যাক্টরির জায়গায় মন্দির সকাল সকাল। তার মনে খারাপ চিন্তার ঝড় উঠে দাঁড়ালো। সে তাড়াতাড়ি একটা অটোয় বসল এবং ড্রাইভারকে সেই বাসের পিছু করার জন্য বলল। তার পুরো শরীর কাঁপছিল। তাকে লাগলো যে আজ তার সব প্রশ্নের উত্তর মিলবে, কিন্তু তাকে এটাও ভয় ছিল যে সত্য সামনে আসবে হয়তো সেটা তাকে ভেঙে রাখবে। সে দেখল যে রমেশ মন্দিরের সিঁড়ির দিকে বাড়ছে। প্রিয়া একটা খাম্বার পিছনে লুকিয়ে গেল, তার শ্বাসগুলোকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে করতে। সে দেখছিল যে তার প্রতি কি করে। কিন্তু সেই দিন রমেশ তার ফ্যাক্টরির দিকে না গিয়ে শহরের পুরনো মন্দিরের দিকে মন নিল। প্রিয়ার হৃদয় কোনো অঘটনের আশঙ্কায় জোরে ধড়কতে লাগল। শেষমেশ এই মন্দিরে এমন কি রাজ লুকানো ছিল যা তার প্রতিকে এখানে টেনে এনেছে? কি প্রিয়ার সন্দেহ সত্য প্রমাণিত হবে, বা মন্দিরের বাইরে তাকে একটা এমন সত্যের মুখোমুখি হতে হবে যা তার পুরো দুনিয়াকে হিলিয়ে রাখবে? প্রিয়া একটা খাম্বার পিছনে লুকিয়েছিল। তার হৃদয় কোনো অঘটনের আশঙ্কায় ধড়কছিল। তার প্রতি রমেশ, যে প্রত্যেক সকালে বাসি রুটি খেয়ে বাড়ি থেকে বেরোত, আজ তার ফ্যাক্টরির বদলে শহরের বিখ্যাত মহাকাল মন্দিরের বাইরে দাঁড়িয়েছিল। প্রিয়ার মনে সন্দেহে যে ঝড় উঠেছে সেটা এখন একটা ভয়ানক সত্য হয়ে সামনে আসতে চলেছে, বা হয়তো সত্য তার চিন্তার থেকে অনেক বেশি অন্য, অনেক বেশি গভীর এবং পবিত্র ছিল। প্রিয়া তার শ্বাসগুলোকে ধরে রাখল। তার চোখগুলো এক দৃষ্টে রমেশের ওপর আটকে ছিল। তাকে লাগল যে রমেশ মন্দিরের ভিতরে দর্শন করতে যাবে, হয়তো তার কোনো মনতের জন্য বা কোনো পাপের প্রায়শ্চিত্ত করার জন্য। কিন্তু রমেশ মন্দিরের মূল সিঁড়ির দিকে বাড়ল না। সে বাদিকে মোড় নিল, সেই দিকে যেখানে প্রায়ই কম ভিড় হতো। সে সেই দিশায় যাচ্ছিল যেখানে মন্দিরের দেওয়ালের সাথে কিছু দরকারি এবং অসহায় লোক বসেছিল। আসার একটা রশ্মির অপেক্ষায় প্রিয়ার হৃদয়ে আরও জোরে ধড়কতে লাগল। সে বুঝতে পারছিল না যে কি হচ্ছে। রমেশ সেই লোকগুলোর পাশ দিয়ে গিয়ে একটা পুরনো পিপুল গাছের নিচে গিয়ে থামল। সেখানে আগে থেকেই একটা ছোট কাঠের তক্তা রাখা ছিল, যাকে দেখে লাগছিল যে সেটা রোজ সেখানে রাখা হয়। প্রিয়া দেখল যে রমেশ তার কাঁধে জ্বলানো পুরনো ঝোলাটা নামালো এবং তাকে তক্তার উপর রাখল। প্রিয়ার অবাক হওয়ার কোনো সীমা রইল না যখন রমেশ সেই ঝোলা থেকে জিনিসগুলো বের করতে লাগল। প্রথমে সে একটা ছোট গ্যাস সিলিন্ডার এবং চুল্লি বের করল, তারপর একটা বড় বাসন যাতে হয়তো সবজি ছিল, তারপর আটার একটা ছোট বস্তা, জলের বোতল এবং একটা তাওয়া। এটা সব কি ছিল? কি রমেশ এখানে খাবার বানাতে এসেছে? কিন্তু কেন? কার জন্য? প্রিয়া এখনও এই প্রশ্নগুলোই উলঝেছিল যে রমেশ তার কাজ শুরু করে দিল। সে দ্রুত চুল্লি জ্বালালো, তাওয়া গরম হওয়ার জন্য রাখল এবং পাশে রাখা আটাটা গুঁততে লাগল। তার হাতগুলো এত দ্রুত এবং পরিষ্কারভাবে চলছিল যেন তাকে এই কাজের বছরের অভিজ্ঞতা আছে। প্রিয়া কখনো রমেশকে বাড়ির রান্নাঘরে একটা গ্লাস জলও নিজে নিয়ে পান করতে দেখেনি, এবং আজ সে এখানে মন্দিরের বাইরে রাস্তার ধারে বসে রুটি বানাচ্ছে। যেই তাওয়া গরম হলো এবং প্রথম গরমাগরম রুটির গন্ধ বাতাসে ছড়িয়ে পড়ল, মন্দিরের বাইরে বসা অসহায় লোকগুলো চোখগুলো সেই দিকে উঠল। তাদের মুখে একটা চেনা চমক ছিল, একটা অপেক্ষা ছিল যা এখন শেষ হতে চলেছে। এক এক করে কিছু বৃদ্ধ, একটা যুবতী মা তার ছোট ছেলের সাথে, এবং কিছু দুর্বল দেখতে লোক ধীরে ধীরে রমেশের সেই ছোট স্টলের দিকে বাড়তে লাগল। এখন প্রিয়ার চোখের সামনে সেই রাজ খুলছিল যা তাকে মাসের পর মাস ব্যাকুল করে রেখেছিল। রমেশ তার টিফিন বক্স খুলল, সেই টিফিন যাকে প্রিয়া এটা ভেবে প্যাক করত যে এটা তার দুপুরের খাবার। কিন্তু সেই টিফিনে সবজি এবং সালাদের সাথে রাখা কিছু রুটি সে তার জন্য রাখেনি। সে টিফিনের সব খাবার একটা বড় বাসনে বের করে নিল এবং তাকে প্রেমের সাথে সেই লোকগুলোকে পরিবেশন করতে লাগলো যারা কাতারে দাঁড়িয়েছিল। সে তাজা গরমাগরম রুটি সেঁকতে যেত এবং প্রত্যেকের পাতায় 2 রুটি এবং সবজি রাখতে যেত। প্রিয়া যেখানে দাঁড়িয়েছিল সেখানে পাথরের মূর্তি হয়ে গেল। তার কানে তার নিজের সন্দেহের শব্দগুলো গুঞ্জছিল। কি এদের জীবনে কেউ অন্য এসেছে? কি এ টাকা কোথাও অন্য উড়িয়ে দিচ্ছে? অশ্রুর একটা গরম ধারা তার চোখ থেকে বয়ে নামল। এটা কি পাগলামি ছিল? সে কোনো মানুষের উপর সন্দেহ করছিল? সেই মানুষ যে নিজে বাসি রুটি হাচ্ছে যাতে কিছু খিদের পেট ভরাতে পারে? সেই মানুষ যে নতুন কাপড় বা বাড়ির জিনিসে টাকা খরচ করছে না কারণ সে প্রত্যেক দিন এই অজানা লোকগুলোর জন্য রেশন কিনছে? বাড়ির মালিকের ভাড়া হয়তো এজন্যই দেরিতে দেওয়া হয়েছে কারণ সেই মাসে কোনো অসুস্থ বৃদ্ধের ওষুধের খরচ এসেছে। প্রিয়াকে সেই প্রত্যেক মুহূর্ত মনে পড়তে লাগলো যখন সে রমেশকে সন্দেহের চোখে দেখেছে, যখন সে মনে মনে তাকে গালি দিয়েছে। আজ তাকে নিজের উপর ঘৃণা হচ্ছিল। তার প্রতি কোনো ধোঁকাবাজ নয়, বরং একটা দেবতা যে নীরবে কাউকে না বলে মানবতার সবচেয়ে বড় পূজা করছে। সে দুনিয়াকে দেখানোর জন্য মন্দিরের ভিতরে যায়নি, বরং মন্দিরের বাইরে
খিদে লোকগুলোকে খাবার খাওয়ানোর জন্য বসেছে, কারণ তার জন্য এটাই সত্যিকারের ভক্তি ছিল। সে দেখছিল যে রমেশ শুধু খাবার পরিবেশন করছে না, সে প্রত্যেকের সাথে দুমুহূর্ত কথা বলছে। একটা বৃদ্ধা আম্মার মাথায় হাত ফিরিয়ে তাদের হালচাল জিজ্ঞাসা করছে, একটা ছোট ছেলেকে প্রেমের সাথে রুটির আরেকটা টুকরো দিচ্ছে, একটা দুর্বল দেখতে লোককে তার কাছ থেকে জলের বোতল দিয়ে জল পান করাচ্ছে। তার মুখে একটা এমন শান্তি এবং সন্তুষ্টি ছিল যা প্রিয়া মাসের পর মাস তার মুখে দেখেনি। বাড়িতে সে সবসময় ক্লান্ত এবং চুপচাপ থাকত, কিন্তু এখানে এই লোকগুলোর মাঝে সে জীবন্ত এবং খুশি লাগছিল। প্রিয়া তার অশ্রু মুছে তার পতির কাছে যাওয়ার জন্য একটা পা এগোনোরই ছিল যে তখন তার চোখ দু লোকের উপর পড়ল, যারা রমেশের স্টলের দিকে বাড়ছে। তারা দুজনে হাটকাট্টা এবং দেখতে এলাকার বুন্ডা লাগছিল। তাদের মুখে একটা অদ্ভুত অহংকার ছিল। তারা সোজা রমেশের কাছে পৌঁছে তার তক্তায় হাত মেরে দাঁড়ালো। কেন রে, নতুন ব্যবসা শুরু করেছিস এখানে? তাদের একজন কর্তস্বরে বলল। এখানে বসার ভাড়া কে দেবে? রমেশ শান্তভাবে তাদের দিকে তাকালো এবং হাত জোর করে বলল, ভাই সাহেব, আমি কোনো ব্যবসা করছি না, শুধু কিছু খিদের লোককে খাবার খাওয়াচ্ছি। ভগবানের নাম নেওয়ার দাও। ভগবান পরে, অন্যটা বলল। প্রথমে আমাদের ভাগ বের কর, এই এলাকায় কিছু করার হপ্তে বা আমাদের দিতে হয়, রোজে 500 টাকা লাগবে। প্রিয়ার রক্ত ফুটে উঠল। 500? এটা তো রমেশের একদিনের দিহাড়ির প্রায় অর্ধেক ভাগ ছিল। সে আগে থেকেই কত কষ্ট করে এইসব করছে এবং এখন এই লোকগুলো তার কাছে টাকা চাইছে। রমেশ খুব নরমভাবে বোঝানোর চেষ্টা করল, ভাই সাহেব, আমার কাছে এত টাকা হয় না, আমি আমার বেতন থেকে সেভ করে যেমন তেমন করে এই লোকগুলোর জন্য রেশন আনি। এটা তো সেবার কাজ, এতেও টাকা নেবে তুমি? এটা শোনা মাত্র তাদের এক গুন্ডা রেগে গেল। সেবা আমাদের শেখাস না, কি সেবা এবং কি ব্যবসা? টাকা দিস বা তোর এই পুরো তামাশা এখানেই বন্ধ করিয়ে দিব। এত বলে সে রমেশের আটার বাসনে লাথ মারার জন্য পা তুলল। খাম্বার পিছনে লুকানো প্রিয়া কাঁপছিল। একদিকে তার পতি ছিল, নিঃস্বার্থ সেবা করছে, এবং অন্যদিকে 2 দানব, যারা তার ভালোতাকে চূর্ণ করতে তুলে নিয়েছে। প্রিয়ার সামনে এখন একটাই প্রশ্ন ছিল, কি সে ভয়ে লুকিয়ে থাকবে এবং তার পতিকে একা কষ্টে ছেড়ে দেবে, বা বাইরে বেরিয়ে সেই ঝড়ের মুখোমুখি হবে, যার অর্থ ছিল যে রমেশের রাজ চিরকালের জন্য সবার সামনে এসে যাবে। একদিকে রমেশের নিঃস্বার্থ সেবা ছিল এবং অন্যদিকে লোভ এবং নিষ্ঠুরতা। গুন্ডার ওঠানো পা হাওয়াই ছিল, যা রমেশের গোথা আটার বাসনকে অপবিত্র করতে চলেছে, এবং খাম্বার পিছনে লুকানো প্রিয়ার হৃদয় ভয় এবং রাগের মাঝে আটকে গেল। বছরের পর বছর সে তার পতির উপর সন্দেহ করেছে, তাকে ভুল বুঝেছে, কিন্তু আজ যখন সত্য তার সামনে ছিল, তখন সে তাকে অসহায় এবং একা দেখতে পারবে না। আজ তার চুপ থাকার দিন নয়, আজ তাকে রমেশের ঢাল হতে হবে। এর আগে যে সেই গুন্ডা আটার বাসনে লাথ মারতে পারে, একটা তীক্ষ্ণ এবং দৃঢ় স্বর তাকে থামিয়ে দিল। থামো। সবার চোখগুলো সেই স্বরের দিকে ঘুরল। প্রিয়া যে সবসময় নিজেকে বাড়ির 4 দেয়াল পর্যন্ত সীমিত রেখেছে, আজ একটা সিংহের মতো খাম্বার পিছন থেকে বাইরে বেরোলো। তার দুপট্টা এখনও মাথায় ছিল, কিন্তু তার চোখে ভয়ের জায়গায় একটা এমন আগুন ছিল যা সেই 2 গুন্ডাকেও এক মুহূর্তের জন্য চমকে দিয়েছিল। রমেশ তাকে সেখানে দেখে অবাক হয়ে গেল। তার মুখের রং উড়ে গেল। সে তাকে বুঝতে পারল না যে প্রিয়া এখানে কিভাবে এবং কখন পৌঁছেছে। প্রিয়া, তুমি এখানে? সে শুধু এটাই বলতে পারল। প্রিয়া রমেশের কথা অশ্রুত করে দিল। তার চোখগুলো সোজা সেই গুন্ডাগুলোর ওপর আটকে ছিল। সে তাদের দিকে বাড়ল এবং কোনো ভয় ছাড়াই বলল, এটা কোনো ব্যবসা নয় যে তুমি হপ্তা আদায় করতে এসেছ, এটা সেবা, এবং তোমাদের লজ্জা আসা উচিত যে তুমি খিদের নিবালের উপরও তোমার নোংরা চোখ ফেলছ। তার সাহস দেখে এক গুন্ডা হাসল। বড় এসেছে পতিব্রতা, তার পতিকে বাঁচাচ্ছে। চল সরে যা, আজ তো আমরা টাকা নিয়েই যাব। কিন্তু প্রিয়া তার জায়গা থেকে 1 ইঞ্চিও সরল না। সে ভিড়ের দিকে তাকালো যা এখন সেখানে জমা হয়েছে। মন্দিরের পুরোহিত, কিছু দোকানদার এবং পথচারী তামাশা দেখছে। প্রিয়া তার স্বর আরও উঁচু করল, আপনি সব লোক কি দেখছেন? কি আপনাদের কারোর কাছেও এই অন্যায় দেখা যাচ্ছে না? এই লোকটা রোজ তার উপার্জনের ভাগ লাগিয়ে এই গরিবদের পেট ভরছে, এবং এই 2 লোক খোলাখুলি গুন্ডামি করছে। আজ যদি আমরা সব চুপ থাকি, তাহলে কাল এটা তোমাদের সাথেও হবে। তার কথা একটা সত্য ছিল, একটা আবেদন ছিল, যা নীরব দর্শক ভিড়ের ভিতরেও কিছু হালচাল তৈরি করল। লোকগুলো একে অপরকে দেখতে লাগল। তখন যে বৃদ্ধা আম্মাকে রমেশ প্রেমের সাথে রুটি খাইয়েছে, সে তার লাঠি টেকে এগিয়ে এলো। তিনি কাঁপা স্বরে বলল, এই ছেলেটা তো দেবতা। যখন আমাদের নিজের ছেলেরা আমাদের জিজ্ঞাসা করে না,
তখন এই ছেলে রোজ আমাদের নিজের হাতে বানিয়ে খাওয়ায়। এটাকে কিছু বলো না, পাপ লাগবে। তার কথা শুনে কিছু আরও লোক এগিয়ে এলো। এক দোকানদার চিৎকার করল, আমরা রোজ দেখি এদের, সকালে ফ্যাক্টরি যাবার আগে এখানে আসে। আমরা কখনো এদের কাছে একটা পয়সা চাইনি, কারণ এটা পুণ্যের কাজ করছে। তোমরা কে হয়ে হপ্তা চাইছ? এখন মাহল বদলে গিয়েছে। যে গুন্ডাগুলো এখনও তার শক্তির নেশায় মত্ত ছিল, এখন লোকগুলোর রাগ এবং ঐক্যের সামনে নিজেকে একা পাচ্ছে। তাদের বোঝা হয়েছে যে এখন এখানে তাদের দাল গলে না। একজন অন্যকে ইশারা করল এবং তারা দুজনেই ভিড় চিড়ে বড়বড় করতে করতে সেখান থেকে পালিয়ে গেল। দেখে নেব তোকে পরে। তারা যেতে যেতে রমেশকে ধুমকি দেওয়া ভুলল না। যেই তারা গেল, পুরো ভিড় স্বস্তির নিঃশ্বাস নিল। কিছু লোক প্রিয়ার সাহসের প্রশংসা করল। বোনজি, আপনি খুব ভালো করেছেন। আজ আপনি দেখিয়ে দিয়েছেন যে একটা মহিলা যখন তার সম্মানের জন্য দাঁড়ায়, তখন কেউ তার কিছু খারাপ করতে পারে না। প্রিয়া সবাইকে হাত জোড় করে ধন্যবাদ দিল, কিন্তু তার চোখগুলো শুধু রমেশকে খুঁজছিল। রমেশ এখনও অবাক দাঁড়িয়েছিল। তার হাতে রুটি বানানোর বেলুন ছিল এবং মুখে শত শত প্রশ্ন। প্রিয়া ধীরে ধীরে তার কাছে গেল। দুজনের চোখ মিলল। রমেশের চোখে লজ্জা ছিল, তার রাজ খোলা যাওয়ার ভয় ছিল, এবং প্রিয়ার চোখে সম্মান, প্রেম এবং তার করা কাজে অনুতাপের অস্ত্র ছিল। কেউ কিছু বলল না, নীরবতায় সব প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে। প্রিয়া রমেশের হাত থেকে বেলুন নিল, তাকে তক্তায় রাখল এবং তারপর কিছু না বলে তার সাথে বসে রুটি সেঁকতে সাহায্য করতে লাগল। রমেশ তাকে থামানোর চেষ্টা করল। প্রিয়া, এটা সব তোমায় করা দরকার নেই। প্রিয়া তার চোখে তাকিয়ে বলল, দরকার আছে। আজ পর্যন্ত আপনি এই পুণ্য একা উপার্জন করেছেন, এখন আমাকেও এর একটু ভাগ চাই। তার স্বরে এত সত্য এবং সমর্পণ ছিল যে রমেশ কিছু বলতে পারল না। সেই দিন প্রথমবার সেই ছোট স্টলে দুজোড়া হাত কাজ করছিল। রমেশ রুটি বেলত এবং প্রিয়া তাদের গরম তাওয়ায় সেঁকত। সেখানে দাঁড়ানো লোকগুলোই সুন্দর দৃশ্য দেখে হাসছিল। পতিপত্নীর সম্পর্ক শুধু বাড়ি চালানোর নয়, বরং একে অপরের স্বপ্ন এবং সেবার সাহায্য হওয়ারও। আজ প্রিয়া তার পতির সেই সবচেয়ে বড় রাজকে না শুধু স্বীকার করেছে, বরং তার ভাগও হয়ে গিয়েছে। যখন শেষ খিদের মানুষও খাবার খেয়ে নিল এবং তাদের দোয়া দিয়ে চলে গেল, তখন রমেশ এবং প্রিয়া তাদের জিনিস সমেটতে লাগল। এখন দুজনের মাঝে কোনো পর্দা নেই, কোনো রাজ নেই। বাড়ি ফেরার পথে রমেশ সাহস করে জিজ্ঞাসা করল, তোমাকে কিভাবে জানা হলো? প্রিয়া একটা গভীর শ্বাস নিল এবং তাকে তার সন্দেহের গল্প থেকে তার পিছনে আসা পর্যন্ত সবকিছু সত্য সত্য বলে দিল। সে কাঁদতে কাঁদতে তার পতির কাছে ক্ষমা চাইল। আমাকে ক্ষমা করো, আমি কত বোকা ছিলাম। আমি আপনার উপর সন্দেহ করতে থাকলাম। যদিও আপনি এত মহান কাজ করছিলেন, আপনি আমাকে কেন বলেননি? রমেশ তার হাতে নিল এবং প্রেমের সাথে চাপল। আমি তোমাকে চিন্তিত করতে চাইনি। প্রিয়ার বাড়ি খরচ আগে থেকেই কষ্ট করে পূরণ হয়। আমি যদি তোমাকে এটা বলতাম, তাহলে তুমি নিজেকে বা রাহুলের দরকারগুলোকে কম করে দিতে। আমি এটা চাইনি। এটা আমার লড়াই ছিল, আমার সংকল্প ছিল। কয়েক বছর আগে আমি আমার চোখের সামনে একটা গরিব লোককে খিদে থেকে মরতে দেখেছিলাম। সেই দিন আমি কসম খেয়েছিলাম যে আমি আমার উপার্জনের এক ভাগ খিদের লোকদের খাওয়ানোতে লাগাবো, চাই আমাকে নিজে বাসি রুটি কেন না খেতে হয়। এটা শুনে প্রিয়ার চোখ থেকে অশ্রু আরও দ্রুত বয়ে যেতে লাগলো। তার পতি শুধু একটা পতি নয়, সে একটা সন্ত ছিল। বাড়ি পৌঁছে সেই দিন প্রিয়া তার আলমারি খুলল এবং তার বিয়ে সবচেয়ে দামি শাড়ি বের করল, যাদের সে কোনো বিশেষ উপলক্ষের জন্য সংরক্ষিত করে রেখেছে। পরের দিন সেই শাড়িগুলো বিক্রি করে দিল এবং সেই টাকাগুলো তার হাতে নিয়ে সে একটা নতুন সংকল্পের সাথে তার পতির সামনে দাঁড়িয়েছিল। রমেশের চোখে একটা প্রশ্ন ছিল যে শেষমেশ প্রিয়া এই টাকাগুলোর কি করবে। প্রিয়া রমেশের চোখে তাকিয়ে হেসে বলল, এই টাকাগুলো সেই শাড়িগুলোর যা হয়তো আলমারিতে পড়ে পড়ে পুরনো হয়ে যেত, কিন্তু এখনই টাকাগুলো কারো পেটের আগুন নেভানো কাজে আসবে। কাল থেকে সেই পিপুল গাছের নিচে চুল্লি জ্বলবে, একটা আপনার এবং একটা আমার। এখন থেকে আমরা দুজনে মিলে লোকদের খাবার খাওয়াবো। এবং হ্যাঁ, আজকের পর আপনি কখনো বাসি রুটি খাবেন না। আমরা যা খাবো সাথে এবং তাজা খাবো, চাই সেটা শুকনো রুটি এবং নুন কেন না হয়। রমেশের চোখে অশ্রু ছলকে উঠল। আজ তাকে অনুভব হলো যে সে দুনিয়ার সবচেয়ে ধনী মানুষ। ধনী ধন দৌলত থেকে নয়, বরং একটা এমন জীবনসঙ্গী পেয়ে যে না শুধু তার রাজ বুঝেছে, বরং তার নেক কাজে তার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়িয়েছে। সেই রাতে অনেক মাস পর রমেশ সুখের ঘুম ঘুমিয়েছে। তার হৃদয় থেকে একটা খুব বড় বোঝা উঠে গিয়েছে। পরে সকালে সূর্যের রশ্মিগুলো যখন সেই সংকীর্ণ গলিন পৌঁছালো, তখন নজর কিছু অন্য ছিল। রমেশ একা ছিল না, প্রিয়া এবং রাহুলও তার সাথে প্রস্তুত ছিল। রাহুলের ছোট ছোট হাতে জলের বোতলগুলো ছিল এবং প্রিয়ার হাতে সবজির ভরা একটা থলে। আজ বাড়ি থেকে কোনো বাসি রুটি নিয়ে বেরোয়নি। আজ পুরো পরিবার একসাথে একই নেক কাজের জন্য বেরিয়েছে।
যখন তারা মন্দিরের কাছে পৌঁছালো তখন তারা দেখল যে কালকের ঘটনার পর মহল্লার কিছু দোকানদার এবং লোক আগে থেকেই সেখান তাদের অপেক্ষা করছে। কাল প্রিয়ার সাহস এবং রমেশের সেবার গল্প পুরো এলাকায় গভীর প্রভাব ফেলেছে। শর্মাজি সেই বাড়ির মালিক যে কাল পর্যন্ত ভাড়ার জন্য তানা মারত, আজ হাতে আটার একটা বড় বস্তা নিয়ে দাঁড়িয়েছিল। রমেশবাবু, তিনি লজ্জায় ভরা স্বরে বলল, আমাকে ক্ষমা করো, আমি তো তোমাকে কৃপণ এবং অসৎ ভাবছিলাম, কিন্তু তুমি তো দেবতা বের হয়েছ। এটা আমার তরফ থেকে একটা ছোট উপহার, আজ থেকে এই সেবায় আমারও কিছু যোগদান বুঝো। এটা দেখে অন্য দোকানদারও এগিয়ে এলো। সবজিওয়ালা সবজির একটা টকরি এগিয়ে দিল এবং দুধওয়ালা দুধের একটা বড় ডিব্বা। দেখতে দেখতে রমেশের সেই ছোট তক্তার কাছে রেশানের স্তূপ লেগে গেল। যে কাজ রমেশ একা লুকিয়ে করছিল, আজ সেটা পুরো সমাজের একটা যৌথ যজ্ঞ হয়ে গিয়েছে। লোকগুলোর চোখে রমেশ এবং প্রিয়ার জন্য অসীম সম্মান ছিল। সেই দিন পিপুল গাছের নিচে শুধু রুটি এবং সবজি নয়, বরং ক্ষীরও বানানো হলো। প্রিয়া এবং মহল্লার কিছু মহিলা মিলে খাবার বানালো এবং রমেশ, রাহুল এবং বাকি লোকগুলো প্রেমের সাথে পরিবেশন করল। 100-এরও বেশি খিদের লোক সেই দিন পেট ভরে খাবার খেল। তাদের মুখের যে সন্তুষ্টি এবং খুশি ছিল সেটা কোনো ধন থেকে বেশি ছিল। রাহুলও তার ছোট ছোট হাত দিয়ে লোকদের জলপান করাচ্ছিল এবং তার মুখে একটা এমন চমক ছিল যা কোনো দামি খেলনা থেকেও আসতে পারে না। সে আজ জীবনের সবচেয়ে বড় শিক্ষা শিখেছে, দেওয়ার খুশি পাওয়ার খুশির থেকে অনেক বেশি হয়। এখন এটা রোজের নিয়ম হয়ে গিয়েছে। রমেশের সকালের সেবা এখন একটা সম্প্রদায়ের রান্নাঘরে বদলে গিয়েছে, যাকে সব প্রিয়া মেশের রান্নাঘর নামে জানতে লাগলো। ফ্যাক্টরির মালিককে যখন এই কথা জানা হলো, তখন তারা না শুধু রমেশের বেতন বাড়িয়ে দিয়েছে, বরং তার সকালের সেবায় কোনো বাধা না আসে এজন্য তাকে কাজে 1 ঘন্টা দেরিতে আসার অনুমতিও দিয়েছে। রমেশ এবং প্রিয়ার জীবন বদলে গিয়েছে। বাড়িতে এখন টাকার অভাব নেই, কারণ যখন তুমি অন্যদের জন্য কিছু ভালো করো তখন কায়নাতে তোমার জন্য তার দরজা খুলে দেয়। কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন তাদের সম্পর্কে এসেছে। তাদের প্রেম এখন আরও গভীর হয়েছে, তাদের বিশ্বাস অটুট হয়েছে। তারা এখন শুধু পতি-পত্নী নয়, বরং একই পথে চলার সহযাত্রী, যাদের লক্ষ্য একটা, মানবতার সেবা। একদিন যখন তারা দুজনে তাদের রান্নাঘরে খাবার পরিবেশন করছিল, প্রিয়া দেখল যে রমেশ তাকে দেখে হাসছে। কি হয়েছে, এমন কেন হাসছো? প্রিয়া জিজ্ঞাসা করল। রমেশ বলল, আমি শুধু ভাবছিলাম যে একটা বাসি রুটি আমাদের সম্পর্কে কত বড় ফাটল ফেলেছে। আমাকে ভয় ছিল যে যেদিন তোমাকে সত্য জানা হবে তুমি আমার থেকে ঘৃণা করবে, কিন্তু তুমি তো। প্রিয়া তার কথা মাঝখানে কেটে দিল। সেই বাসি রুটি আমাদের সম্পর্কে ফাটল ফেলেনি, রমেশের হাত ধরে বলল, বরং সেই শুকনো রুটির পিছনে লুকানো তোমার ত্যাগ এবং প্রেম আমাদের সম্পর্ককে লোহার মতো মজবুত করে দিয়েছে। আমার গর্ব যে আমি তোমার স্ত্রী। তাদের এই গল্প এখন শুধু তাদের মহল্লা পর্যন্ত সীমিত নেই, এটা ভালোতার একটা এমন উদাহরণ হয়ে গিয়েছে যা প্রত্যেক শোনা লোককে প্রেরণা দেয়। এটা গল্প ছিল ত্যাগের, বিশ্বাসের এবং সেই নিঃস্বার্থ প্রেমের যা কোনো কষ্টকে পার করতে পারে। রমেশ যে বীজ একা বুনেছে, আজ সেটা একটা ঘন গাছ হয়ে গিয়েছে, যার ছায়ায় না জানি কত দরকারি লোক সুখ পাচ্ছে। তো বন্ধুরা, এটা ছিল রমেশ এবং প্রিয়ার গল্প। একটা এমন গল্প যা আমাদের শেখায় যে সত্যিকারের সম্পর্ক সন্দেহের ওপর নয়, বরং একে অপরের অনকোহা স্বপ্নগুলোকে বোঝা এবং তাদের সম্মান করার ওপর টিকে থাকে। কখনো যা আমাদের ধোঁকা বা কৃপণতা লাগে, তার পিছনে একটা এমন মহান ত্যাগ লুকানো থাকতে পারে যারা আমরা কল্পনাও করতে পারি না। যদি এই গল্পটা তোমার হৃদয়কে ছুঁয়ে থাকে, তো এই ভিডিওকে লাইক করো, তোমার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করো এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না, যাতে আমরা তোমার কাছে এমনই প্রেরণাদায়ক গল্পগুলো পৌঁছাতে থাকি। এবং এখন যেতে যেতে একটা প্রশ্ন তোমার জন্য, কি সম্পর্কের সন্দেহের একটা দেয়াল প্রেম এবং ত্যাগের একটা ইট দিয়ে ভাঙা যেতে পারে? তোমার মতামত নিচে কমেন্টসে আমাদের অবশ্যই বলো, আমাদের তোমার উত্তরের অপেক্ষা থাকবে।